নির্বাচনে এক পরিবার থেকে দুই আসনে মনোনয়ন চান বিএনপির প্রভাবশালীরা। যোগ্যতা প্রমাণে মরিয়া নতুনরা। আমার বাবা আমাকে সবসময় বলতেন যে দেখো, রাজনীতি করতে চাও মাঠ থেকে উঠে আসতে হবে, তৃণমূলকে বুঝতে হবে। দীর্ঘদিন যাবৎ তৃণমূলের সাথে আমাদের নেতাকর্মীদের সাথে কাজ করে আমার একটা গ্রহণযোগ্যতা এলাকা হয়েছে। শেখ হাসিনা সহ ৩ আসামির মানবতা বিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক দ্বিতীয় দিনেও উপস্থাপন করছেন প্রসিকিউশন। পুলিশি বাধার প্রতিবাদে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, ক্লাস পরীক্ষা বন্ধে অচল অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান। চাকসুতে শেষ দিনের প্রচারে ভোটারদের মন জয়ের চেষ্টা, শেষ সময়ের সুযোগ কাজে লাগাতে ব্যস্ত রাকসুর প্রার্থীরা। এবং হামাস ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম ধাপে 7 জিম্মিকে রেড ক্রসে হস্তান্তর, বিনিময়ে মুক্তি পাচ্ছে 1900 ফিলিস্তিনি। স্বাগত। এখন ঢাকায় শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। আসন্ন নির্বাচনে এক পরিবার থেকে দুই আসনে বিএনপির মনোনয়ন চান অন্তত ডজন খানেক পরিবার, যেখানে দলের স্থায়ী কমিটির সদস্যদের বেশিরভাগই চান জোড়া প্রতিনিধিত্ব। নতুন প্রজন্মের প্রার্থীরা বলছেন পরিবারের প্রভাব মুক্ত থেকে যোগ্যতা প্রমাণ দিতে চান তারা। আর বিএনপির নীতি নির্ধারকরা বলছেন মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে পরিবার নয়, বিবেচিত হবে নিজস্ব জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও দলের প্রতি ত্যাগ। আরও জানাচ্ছেন সিফাত শারিয়ার। যেখানে পরিবার মানে নেতৃত্বের বৈধতা আর রক্তের সম্পর্ক মানেই অধিকার, যেখানে সাধারণের চোখে সব ক্ষেত্রে চাচা মামার প্রভাব একই সাথে অবধারিত বিষয় এবং সামাজিক সমস্যাও বটে। যদিও রাষ্ট্রবিজ্ঞানীরা পরিবারতন্ত্রকে শুধু একটি সমস্যা নয়, বরং ঐতিহাসিক বাস্তবতা হিসেবেও দেখছেন। আমাদের সামনে আসন্ন নির্বাচনে এমন বাস্তবতা, গণমাধ্যমের শিরোনাম, এক পরিবার থেকে দুই আসনে বিএনপির মনোনয়ন চান যারা। এখন টিভির খোঁজ, অন্তত ডজন খানেক পরিবারের জোড়া প্রতিনিধিত্ব চান ত্রয়োদশ সংসদে। একই পরিবারের বিএনপির দুই নির্বাহী কমিটির সদস্য মীর শরাফত আলী সপু ও মীর নেওয়াজ আলী মুন্সিগঞ্জ ও ঢাকার দুইটি আলাদা আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আমাদের প্রশ্ন, এটি সংকট নাকি সম্ভাবনা বাড়াবে? দুই ভাই যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়, আপনি তাকে ফেল করাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, তাহলে কি আপনি ডিসকারেজ করাবেন যে এক ভাই আওয়ামী লীগ, এক ভাই জাতীয় পার্টি, এক ভাই বিএনপি? এটা ভালো হবে না, ওইটা ভালো হবে? আমি যদি আপনার সেই মেধা তালিকায় উত্তীর্ণ হই, আপনি তো কোনো অবস্থাতে আমাকে বাদ দেওয়া সমীচীন হবে না, যদি পাবলিক চায়। আমাদের দুই ভাই আমরা যার যার যোগ্যতায় শেষে, যার যার শ্রম দিয়েই আমরা কোনো আজকে এই পর্যায়ে আসছি। তো সেই জন্য দল যেটা ভালো মনে করবে সেটাই করবে, সেটাই আমরা মেনে নিব। কারণ আমার দল বৃহৎ দল, এ দলে অনেক আছে, সবারই ত্যাগ আছে। জাতীয় রাজনীতিতে প্রভাবশালী বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের বেশিরভাগের পরিবার থেকেও 2 জন করে মনোনয়ন প্রত্যাশী। দলটির স্থায়ী কমিটির 2 সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চৌধুরীর সন্তানরাও মনোনয়ন চান। তবে বাবার পথ ধরে রাজনীতিতে আসলেও নিজেদের স্বতন্ত্রতা ধরে রেখে রাজনীতির মাঠে প্রমাণ দিতে চান তারা। দীর্ঘদিন যাবৎ তৃণমূলের সাথে আমাদের নেতাকর্মীদের সাথে কাজ করে আমার একটা গ্রহণযোগ্যতা এলাকা হয়েছে এবং আমি আমার নিজের যোগ্যতা অনুযায়ী ভবিষ্যতে দলের পক্ষে, দেশের পক্ষে কাজ করতে চাই। বাবার পরিচয় কি আমাকে হেল্প করে? অবশ্যই করে, হ্যাঁ, এবং রাজনীতি আসতে আমাকে অবশ্যই সহযোগিতা করেছে। কিন্তু ধরে রাখাটা সবচেয়ে বেশি জরুরি। কনস্টিটিউয়েন্স যারা, তাদের সমস্যাগুলো বোঝা, এবং তারা আমাকে একজন ইন্ডিভিজুয়াল, আমার বাবার সন্তান হিসেবে না, আমাকে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে কীভাবে দেখে, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে সাথে তাদেরকে মনোনীত করার মধ্য দিয়ে কেউ বঞ্চিত হবে না বলেও মনে করেন তরুণ এই নেতারা। আমার বাবার জনপ্রিয়তা এবং আমার রাজনৈতিক যোগ্যতা এবং নেতাকর্মীদের সাথে সেই সম্পর্কের কারণে আমি মনে করি না যে এখানে অন্য কেউ বঞ্চিত হবে বা জনগণ আমাকে সমর্থন করছে বলে আমি মনে করি। কনসিয়াসলি চিন্তা করে রাজনীতিতে আসি নাই, হ্যাঁ, অনেকটা নিজের অজান্তেই এলাকায় কাজ করতে 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 রাজনীতি জুড়ে যাওয়া। তারপরে ধীরে ধীরে আমি আমার কাজের পরিসরটা বাড়িয়েছি। এবং আমার বাবা আমাকে সবসময় বলতেন যে দেখো, রাজনীতি করতে চাও মাঠ থেকে উঠে আসতে হবে, তৃণমূলকে বুঝতে হবে। তো সেটাই করার চেষ্টা করছি। যদিও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলছেন মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও দলের প্রতি ত্যাগ বিবেচনা করা হবে। তবে পারিবারিকভাবে ঘনিষ্ঠ আত্মীয় হওয়াটাকেও দল অযোগ্যতা হিসেবে দেখছেন না।
যারাই মনোনয়ন পাবে তারা শুধু আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, সেটা যোগ্যতা হবে না। তাদের রাজনৈতিক যোগ্যতা বিবেচনা করা হবে, জনপ্রিয়তা বিবেচনা করা হবে, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বিবেচনা করা হবে, তার মেধা, প্রজ্ঞা, তার অবদান, এগুলো সবকিছু বিবেচনা করা হবে। শুধুমাত্র পারিবারিকভাবে ঘনিষ্ঠ আত্মীয় সেই কারণে তার রাজনৈতিক অযোগ্যতা হতে পারে না সেটা। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ এবং মির্জা আব্বাস, সালাহুদ্দিন আহমেদ ও ইকবাল হোসেন মাহমুদ টুকুর সহধর্মিণীরাও মনোনয়ন প্রত্যাশী। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের মতবিনিময় সভা শেষে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছে। মনোনয়নের জন্য নিঃসন্দেহে আমি আপনাদের এই যে আবেদনপত্র, এটা আমি আমাদের চেয়ারপারসন, একজন চেয়ারপারসনের কাছে পাঠিয়ে দেবো এবং সেটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখব এ ব্যাপারে। সেই সঙ্গে আমাদের যে প্রত্যাশা আপনাদের কাছে সবসময় থাকবে যে আপনারা একটু সরব হন, সবসময় পেছনে পড়ে থাকবেন যখন কথা বলবেন না। আপনাদের দাবি দেওয়া, আপনাদের যে প্রয়োজন, সে কথাগুলো কিন্তু আপনাদের জোরে বলতে হবে। আপনারা কখনোই মনে করবেন না যে আপনারা সংখ্যালঘু, আপনারা সংখ্যালঘিষ্ঠ, সুতরাং আপনারা ক্ষুদ্র, এই কথাগুলো মনে করলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। আজকে যারা এখানে আছেন আপনারা সমাজের বিশিষ্ট ব্যক্তি, সবাই, এবং এটা আপনারা কিন্তু অর্জন করেছেন নিজের গুণাবলী দিয়ে, গুণ দিয়ে, প্রত্যেকের যোগ্যতা দিয়ে। সেই যে দাবিগুলো আপনাকে সবসময়, সেই জন্যে যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন, সেই কথাগুলো আপনাকে জোরেই বলতে হবে। আমি আগেই বলেছি যে খুব বেশি কথা বলতে চাই না। অনেক রকম রাজনীতি হচ্ছে, অনেক রকম কথা হচ্ছে। আমরা আশা করেছিলাম যে আমাদের অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকার এগুলোর ঊর্ধ্বে উঠে তারা একটা নির্বাচন, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য, সেই সুষ্ঠু অবাধ নির্বাচন, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। তারা চেষ্টা করছেন, নির্বাচন কমিশনও চেষ্টা করছে, কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে। আপনারা জানেন যে রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিবর্তনের জন্য কিছু কিছু জায়গায় একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে অনেকগুলো। সেই সংস্কার কমিশনগুলো তাদের মধ্যে আলোচনা শেষ করেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত নিয়ে তাদের আলোচনা প্রায় শেষ হয়েছে। আগামী 17 তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে, আসন্ন নির্বাচনে সেগুলোকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসেবে নিয়ে আসবে, জনগণের সামনে সেটাকে প্রস্তাব আকারে তারা তুলে ধরবে। সেইভাবেই তারা চিন্তা করেছেন। আমার মনে হয় 17 তারিখে সেই বিষয়টাই সামনে আসবে। এর মধ্যে অনেকগুলো বিষয় এসছে যেগুলো আপনার আলোচনা, এখানে এই ফোরাম নয় আলোচনা, তারপরে দু একটি বিষয় আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে একটা জাতির, একটা মানুষের যে আপনার আমরা যেটাকে বলি যে তার বোঝাপড়ার মধ্যে যেটা থাকে, এমন একটা প্রস্তাব এসছে যে আপনার রিপ্রেজেন্টেটিভ ভোট, অর্থাৎ আপনার পিআর অর্থাৎ আপনার প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভস, এই বিষয়টা অনেক দেশে আছে, অবশ্যই আছে, কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না। আমরা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বুঝি, অর্থাৎ এক ব্যক্তি এক ভোট, এটাকে আমরা বুঝি। সেভাবেই আমরা আপনার এই গত 50 বছর ধরে, তারও আগে থেকে আমরা সেভাবেই, ইনফ্যাক্ট ব্রিটিশ পিরিয়ড থেকে এই বিষয়টা, এই পদ্ধতিতে এখানে কিন্তু নির্বাচন হয়েছে, পার্লামেন্ট গঠন হয়েছে, সরকার গঠন হয়েছে। আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে, তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা
অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে, আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে, আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু খর্ব হয়। দলকে চুজ করতে হয়, অর্থাৎ ওই দলকেই ভোট দিতে হবে। কোনো এই যে গোবিন্দ বাবু আজকে 4 নম্বরের জন্য চাচ্ছেন, এটা ইম্পর্টেন্ট হবে না। যে দল থেকে চাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। দল নমিনেশন দেবে পরে তাদেরকে আপনার পার্লামেন্টে আনার জন্য। এটার সঙ্গে আমরা ঠিক পরিচিত নাই। আমরা জানি যে গোবিন্দ বাবু যেখানে নির্বাচন করতে চাচ্ছেন সেই সিটে জনগণ তাদের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দেবে, সেটা দলের লোকই হবে, তাদেরকেই ওইভাবে ভোট দেবে। এই বিষয়গুলো আমি অবতারণা করলাম এই জন্যে, যেগুলো আমাদের সামনে কিন্তু আসছে। একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশের যে সমাজের, রাষ্ট্রের, জাতির আত্মা যেটা সোল, এই সোলটা কিন্তু 1971 সালে আমরা ওই সাম্প্রদায়িক একটা বাংলাদেশ, এই বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমাদের সেই সোল আছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত ছিলাম। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করছেন প্রসিকিউশন। এ নিয়ে আরও বিস্তারিত জানতে ট্রাইব্যুনাল 1 থেকে যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। তারেক, দ্বিতীয় দিনে যুক্তিতর্ক উপস্থাপনের কি তথ্য আছে আপনার কাছে? গালিব, ঠিক এই মাত্রই কিন্তু প্রসিকিউশনের যে যুক্তিতর্ক রয়েছে দ্বিতীয় দিনের মতো এই মাত্রই শুরু হয়েছে। আমরা গতকালের তুলনায় আজকে কিছুটা দেরি হলেও বেশ কিছুক্ষণ আগে এই যুক্তিতর্ক শুরু হয়। আজকেও কিন্তু প্রসিকিউশন তাদের যুক্তিতর্ক তুলে ধরবেন এবং আমরা জানতে পেরেছি যে আরও 2 দিন এটি চলবে। এরপর হয়তো আসামি পক্ষের যে যুক্তিতর্ক সেটি উপস্থাপন করা হবে এবং এরপর এই মামলার একটি রায় কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। তবে যে বিষয়টি একটু উল্লেখ করতে চাই যে এই মামলার যে 3 জন আসামি রয়েছেন, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সে সময়কার তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তাদের এই 3 জনের মধ্যে কিন্তু 2 জন আসামি পলাতক রয়েছেন। আব্দুল আল মামুন কিন্তু নিজেকে রাজসাক্ষী হতে এই মামলার সম্মত হয়েছেন এবং তিনি রাজসাক্ষী হিসেবে আছেন, তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং প্রথম দিনের যে যুক্তিতর্ক শুরু হয় সেই যুক্তিতর্কের সময় কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম পতিত সরকারের আমলের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্বাচন নিয়ে যে ধরনের ষড়যন্ত্র হয়েছে এবং একই সাথে জুডিশিয়াল কিলিং, গুম, হত্যা, এই ঘটনা এবং এই বিষয়গুলোর বিভিন্ন ঘটনা কিন্তু তুলে ধরেন এবং সে সময় বেশ কিছু প্রমাণ হিসেবে আমরা দেখতে পেরেছি যে ভয়েস রেকর্ড, প্রতিবেদন সহ বিভিন্ন গণমাধ্যমে উঠে আসা বিভিন্ন তথ্য কিন্তু তুলে ধরা হয় এবং একই সাথে এই মামলা মানবতা বিরোধী অপরাধে এই 3 আসামির বিরুদ্ধে যে প্রমাণ, সেই প্রমাণগুলো তুলে ধরা হয়। আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার 10ম দিনের কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ ছিল, কিন্তু আমরা জানতে পেরেছি যে সাক্ষী অসুস্থ হওয়ার কারণে আজকে সাক্ষ্য গ্রহণ বাতিল করা হয়েছে এবং আগামী 21 তারিখ ধার্য করা হয়েছে। এই ছিল সর্বশেষ। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌহিদুল তারেক। কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদ ও মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সেখানে আছেন সহকর্মী ওমর ফারুক, সরাসরি যুক্ত হচ্ছে। ওমর, সেখানকার সর্বশেষ কী অবস্থা? তারা তো সারা রাতই সেখানে অবস্থান করছিল, কোনো কি এরপরে কোনো তথ্য তারা জানতে পেরেছে কিনা? এছাড়া সারা দেশে তো কর্মবিরতি পালন করছেন, সেখানকার কি পরিস্থিতি?
গালিব, শিক্ষকরা গতকাল রাত থেকেই শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আমরা দেখেছি সকাল বাড়ার সাথে সাথে ঢাকা সহ ঢাকার আশেপাশে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু শিক্ষকরা আজকে যে তাদের যে দাবি 3 দফা দাবিতে তারা যে কর্মসূচি পালন করছেন শহীদ মিনারে, সেখানে তারা আসতে শুরু করেছেন। আমরা বলে রাখি আসলে গতকালকে কিন্তু শিক্ষকরা যে 3 দফা দাবি অর্থাৎ যে তাদের যে মূল বেতন সেই বেতনের 20% বাড়ি ভাড়া এবং হচ্ছে 1500 টাকা চিকিৎসা ভাতা সহ এবং যারা কর্মচারী আছে তাদের যে 75% যে উৎসব ভাতা সেই দাবিতে কিন্তু তারা আন্দোলনরত ছিল এবং সেখানে শিক্ষকদেরকে কিন্তু শিক্ষকদের উপরে পুলিশের যে লাঠিচার্জ, চেয়ারশিল নিক্ষেপ এবং যে শিক্ষকরা যে আহত হয়েছে এর প্রতিবাদে কিন্তু আজকে সেই দাবি সেই প্রতিবাদে এবং যে 3 দফা দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আজকে শহীদ মিনারে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং পাশাপাশি আজকে সারা দেশে গতকালকে যে শিক্ষকদের উপরে যে লাঠিচার্জ করা হয়েছে, শিক্ষকদের আহত করা হয়েছে এর প্রতিবাদে কিন্তু আজকে শিক্ষকরা এই শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে আসলে তাদের যে দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি অর্থাৎ তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং বলে রাখি যে গত আগস্টে শিক্ষকদের সাথে কিন্তু শিক্ষা যে উপদেষ্টা আছেন তিনি তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তাদের যে দাবি সেই দাবি পূরণ করা হবে, কিন্তু গত অক্টোবরের 5 অক্টোবরের শিক্ষক দিবসে তাদের মাত্র বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা মাত্র নামমাত্র বাড়ানো হয়েছে এবং তারা বলছেন যে আসলে তাদের সাথে এক ধরনের প্রহসন করা হয়েছে, তাদের সাথে যে অঙ্গীকার করা হয়েছিল সেই অঙ্গীকার শিক্ষা উপদেষ্টা করতে ব্যর্থ হয়েছেন। ফলে তারা কিন্তু গতকালকে আবারও আন্দোলনে নেমেছেন এবং তাদের উপর যে লাঠিচার্জ, পুলিশের লাঠিচার্জ এবং তাদের দাবি আদায় না হয়নি ফলে তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি পালন করেছেন এবং তারা বলছেন যে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি এবং আন্দোলন সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। গালিব, এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সবশেষ। এমপিভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। এদিকে এমপিভুক্ত শিক্ষকদের সারা দেশে কর্মবিরতির খবর জানাতে নাটোরের শেরে বাংলা উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন ও সৈয়দপুরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল বাপ্পি। শুরুতেই মাহবুব, আপনার কাছে আসতে চাই, এর আগের সংবাদেও আপনি যুক্ত হয়েছিলেন, বলছেন সেখানকার শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন, এখনকার সবশেষ অবস্থা কি এবং শিক্ষার্থীরা কি এখনও স্কুলে অবস্থান করছে নাকি তারা বাসায় চলে গেছে? গালিব, আপনার শেষ প্রশ্নটা দিয়ে যদি শুরু করি, শিক্ষকরা কিন্তু এখনো তারা যে বিদ্যালয়গুলোতে রয়েছে তারা সেখানে অবস্থান করছেন। যেহেতু শিক্ষকদের হাজিরার বিষয় রয়েছে, তারা যে স্কুলের যে নিয়ম কানুন সেগুলো মেনে চলার কারণে কিন্তু তারা স্কুলগুলোতে অবস্থান করছেন। তবে আপনাকে একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে কিন্তু শিক্ষকরা তারা এই অবস্থান কর্মসূচি যে ধর্মঘট এবং সেটি কিন্তু তারা পালন করছেন এবং কর্মবিরতি। তবে সকাল থেকে কিন্তু শিক্ষকরা কোনো ক্লাসে তারা শিক্ষার্থীদের ক্লাস নেয়নি এবং যে ক্লাসের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলোতে কিন্তু শিক্ষকরা অংশগ্রহণ করেনি। যেটি বলা চলে যে শিক্ষকদের যে সব রুম রয়েছে তারা অনেকটাই সেখানে বসে থেকেই আজকের দিনটি পার করছে। যেহেতু শিক্ষকদের সব শিক্ষক হয়তো সেভাবে কর্মবিরতির খবর জানে না, তারা কিন্তু সেভাবে হয়তো পালন করে, অনেক স্কুলগুলো আমরা খোঁজ নিয়েছি তারা সেভাবে কিন্তু পালন হচ্ছে না। তবে আমরা বেশ কয়েকটি স্কুলে সকাল থেকে যেগুলো স্কুলগুলোতে ঘুরে দেখেছি সবগুলো স্কুলে কিন্তু শহরের যে স্কুলগুলো তারা সেটি কর্মবিরতি পালন করছে এবং ক্লাস পরীক্ষা এবং যে ক্লাস সেগুলো তারা কিন্তু বর্জন করেছেন। শিক্ষকদের যে দাবি 20% বাড়ি ভাড়া, 15% মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য যে 75% যে উৎসব ভাতা রয়েছে সেই উৎসব ভাতা যে দাবির কারণে যে গতকাল শিক্ষকদের উপর যে ধরনের অমানবিক আচরণ করা হয়েছে, শিক্ষকরা এমনটি বলছে এটি আসলে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এবং শিক্ষকদের সাথে এই ধরনের ঘটনা আসলে মেনে নেওয়ার মতো না, তারা এমনটি বলছেন এবং পরবর্তীতে শিক্ষকরা যেটি বলছে যে তাদের দাবি দেওয়া মেনে না হলে কিন্তু তারা এই ধরনের কর্মসূচি তারা চালিয়ে যাবেন। গালিব, সৈয়দপুরে আছেন আমাদের আরেক সহকর্মী আমিরুল বাপ্পি, আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে শিক্ষকরা কর্মবিরতি যে পালন করছেন এটি থেকে
তারা ফিরতে পারেন কিভাবে, কিংবা তারা কি ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, কি বলছেন তারা? গালিব, শিক্ষকরা যেটি বলছেন যে তাদের যে দাবি দেওয়া এটি পূরণ না হলে আসলে এই কর্মবিরতি থেকে ফিরে আসার তাদের আর কোনো সুযোগ নেই, তাদের আর কোনো রাস্তা নেই। কারণ এর আগে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তারা শিক্ষা উপদেষ্টা সহ যে এই সংক্রান্ত যারা উপরমহল আছেন তাদের সাথে কথা বলেছিলেন এবং তাদের আশ্বাসের ভিত্তিতেই আসলে শিক্ষকরা আবারও ক্লাস পরীক্ষায় ফিরেছিলেন। কিন্তু তাদের দেয়া যে 2 মাস সময় সেটি অতিবাহিত হয়ে যাওয়ার পরও এই যে তাদের যে প্রতিশ্রুতি ছিল সেটি বাস্তবায়ন না হওয়ার ফলে শিক্ষকরা বাধ্য হয়ে আবার এই কর্মবিরতির মতো কর্মসূচিতে গেছেন বলে আমাদেরকে তারা জানাচ্ছেন। এবং তারা বলছেন যে এই যে তাদের যে 20% বাড়ি ভাড়ার যে দাবিটি এটি একেবারেই যৌক্তিক। কারণ একদম প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত সবারই বাড়ি ভাড়া 1000 টাকা। তো এইখানে একটা বড় ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন বলে তারা বলছেন আমাদের। এবং এই যে এটি নিয়ে আন্দোলন করতে গিয়ে গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে শিক্ষক লাঞ্ছিত হয়েছেন, তাদেরকে মারধর করা হয়েছে, এটির প্রতিবাদ। এবং তারা বলছেন যে একটা দেশে শিক্ষক যখন এরকম নিপীড়নের শিকার হয় তাহলে সেই দেশে আসলে শিক্ষা ব্যবস্থা কতটুকু ভালো থাকবে সেই প্রশ্ন বারবার চলে আসছেন। এবং এই যে এখন অক্টোবর মাস চলছে, সামনে কিন্তু সব প্রতিষ্ঠানের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। তো ঠিক এর আগে এই ধরনের যে কর্মবিরতির যে কর্মসূচি সেটি আসলে শিক্ষার্থীদের জন্য অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়ছেন, তারা অসুবিধার মুখে পড়ছেন। এই জন্য শিক্ষকরাও চান যে এই সমস্যা দ্রুত সমাধান হোক এবং যারা সরকারে আছেন তারা যেন দ্রুত তাদের এই দাবিগুলো মেনে নিয়ে শিক্ষার যে পরিবেশ সেটি সুনিশ্চিত করতে পারে, সেটির জন্য তারা বারবার আহ্বান জানাচ্ছেন। এবং আজকে শুধু এখন যে কর্মবিরতি চলছে তাই নয়, এরপরে সৈয়দপুরে বেলা 2টার সময় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধনেরও ডাক দেওয়া হয়েছে, যেখানে সৈয়দপুরের 54টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীরা অবস্থান নেবেন। তো গালিব, এই ছিল আমার কাছে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আমার কাছে শেষ অবস্থা। গতকাল প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের উপরে পুলিশি হামলার প্রতিবাদে আজকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত স্কুলের শিক্ষকরা। সেখানকার সবশেষ অবস্থা জানাতে সৈয়দপুর এবং নাটোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চাকসুট প্রার্থীরা। প্রচারে কোনো কমতি চান না তারা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের নবীন বরণকে ঘিরে উৎসবে রূপ নিয়েছে ডাকসুর প্রচারণা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে শোয়েব রহমান এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। শুরুতেই শোয়েব, আপনার কাছ থেকে জানতে চাই, একেবারে শেষ সময়, আর বেশিক্ষণ সময় নেই তারা প্রচারণা করতে পারবে, শেষ সময় কি ধরনের প্রচারণা তারা করছেন এবং ক্যাম্পাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? একেবারে শেষ মুহূর্তের প্রচারণা আসলে, এবং রাত 10টা পর্যন্ত প্রচারণা করা যাবে, যে কারণে প্রার্থীরা একেবারে শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, নিজেদের লিফলেট বিতরণ করছেন, ব্যালট নাম্বার মনে করিয়ে দিচ্ছেন এবং এভাবে নিজেদের প্রতিশ্রুতিগুলো তুলে ধরে সেই সাথে আশ্বাস দিয়ে তারা কিন্তু ভোট চাইছেন। এবং প্রচারণার ক্ষেত্রেও শেষ মুহূর্তে এসে ব্যতিক্রমীভাবে শিক্ষার্থীদের বা ভোটারদের মন দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং যেহেতু একেবারেই প্রচারণার শেষ সময়, যে কারণে প্রশাসনও কিন্তু বিভিন্ন পরিকল্পনা এরই মধ্যে জানাতে শুরু করেছে। যেহেতু নির্বাচনের আর মাত্র একদিন সময় আছে, এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে যে প্রার্থীদের যে মূল সংখ্যা ছিল, যে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে পারবেন কিনা, বিশেষ করে শহরের যারা ভোটাররা রয়েছেন তারা আসতে পারবেন কিনা, যেহেতু অনেক দূরের ক্যাম্পাস, সেই সংখ্যা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে কিন্তু প্রায় 30টি বাসের ব্যবস্থা করেছে অতিরিক্ত, এবং সেই সাথে শাটল ট্রেনও কিন্তু অতিরিক্ত শিডিউলে চলাচল করবে, এমন একটি ঘোষণা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেটি নিয়ে প্রার্থীদের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করছে। কারণ তারা ধারণা করছিলেন যে দীর্ঘ দূরের পথ হওয়ার কারণে অনেক ভোটারই হয়তো শহর থেকে ক্যাম্পাসে আসবেন না, তবে বাসের ব্যবস্থা করার কারণে তারা কিন্তু কিছুটা স্বস্তি প্রকাশ করছেন। অন্যদিকে এরই মধ্যে ভোট কেন্দ্র হিসেবে যেই ভবনগুলোকে ঘোষণা করা হয়েছে সেখানে বুথ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে, ব্যালটও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে চলে এসেছে, এবং একই সাথে আমরা দেখেছি যে ক্যাম্পাসের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ সদস্যও কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু কাজ শুরু করেছেন। এবং এই সব কিছু মিলিয়েই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন কিন্তু পুরোপুরি আসলে ভোটের যে আমেজ, সেই ভোটের আমেজ কিন্তু বিরাজ করছে।
এবং শেষ মুহূর্তে এসে কিছু অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলোর ব্যাপারে কিছুটা শঙ্কা থাকলেও বা কিছুটা আক্ষেপ থাকলেও সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু যারা প্রার্থী রয়েছেন এবং ভোটার রয়েছেন প্রত্যেকে কিন্তু সন্তোষ প্রকাশ করছেন। এবারে রাকসুর খবর জানতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিব। রাকিব, জানাবেন যে আর মাত্র একদিন বাকি, মানে কালকেই প্রচারণা শেষ হচ্ছে রাজশাহীর, মানে আজকে এই যে নবীন বরণ সেটাকে ঘিরে আসলে আলাদা কোনো প্রচারণা আপনি কি রাজশাহীতে দেখতে পাচ্ছেন, কিংবা এইটাকে আসলে কিভাবে প্রার্থীরা কাজে লাগাচ্ছে? গালিব, আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩২,০০০ শিক্ষার্থী, যেখানে কিনা আসলে আবাসন ব্যবস্থা মাত্র 30% শিক্ষার্থীর জন্য, অর্থাৎ 70% শিক্ষার্থী থাকেন বাইরে। এবং একই সাথে আসলে এই যে প্রথম বর্ষের ভোটার, তাদেরকে ভোটার করা নিয়ে আসলে নানা ধরনের আন্দোলন, এটাকে নিয়েই কিন্তু নির্বাচনের নানান কিছু প্রচারের ক্ষেত্রে আসলে নানান কিছু ঘটে গেছে। তো সেইখানে একটু আমি যেটি খেয়াল করলাম যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের যে আজকে নবীনবরণ, সেটিকে ঘিরে আসলে সকলকে একত্রিত পাওয়া, অর্থাৎ এই প্রায় 4 থেকে 5 হাজার যে শিক্ষার্থী তাদেরকে এক জায়গায় পেয়ে যাওয়া এবং সেটা নিয়ে আসলে প্রচারণা চালানো, এতজন ভোটারকে তাদের হাতের কাছে নাগালে পেয়ে যাওয়া, যার কারণে আমরা দেখছি নানাভাবে কিন্তু তারা তাদের প্রচারণা চালাচ্ছেন। এবং এক্ষেত্রে তাদের যে লিফলেটগুলো রয়েছে, ইস্তেহার রয়েছে, সেগুলো কিন্তু তারা প্রত্যেকের কাছে দিচ্ছেন এবং বলছেন যে তারা আসলে কি করতে চান এবং এই যে রাকসু, সেই রাকসু আসলে কিভাবে তারা কাজে লাগাবেন। বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনের যেই সমস্ত সিদ্ধান্তগুলো শিক্ষার্থীদের জন্য নিয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই শিক্ষার্থীরা কিভাবে আসলে চাপ প্রয়োগকারী একটি অংশ আসলে রাকসুকে বানাতে চায়, সেই বিষয়টিও তারা এখানে গুরুত্বের সাথে তুলে ধরছেন। অর্থাৎ ভোটারদেরকে নিজেদেরকে যতটা টেনে নিতে পারেন সেই চেষ্টাটি আসলে প্রত্যেকটা প্রার্থী করছে। এবং একই সাথে প্যানেলগুলোকে দেখছি সম্মিলিতভাবে তারা কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছেন, লিফলেট নিয়ে, কেউ প্ল্যাকার্ড নিয়েছেন, প্ল্যাকার্ডে তার নাম লিখেছেন এবং তার যে এই যে ব্যালট নম্বরটি, সেটি আসলে এখানে জানানোর চেষ্টা করছেন। অর্থাৎ প্রার্থীদের প্রচারণা কিন্তু এগুলো নিয়ে আসলে জমে উঠেছে। এবং প্রথম বর্ষের শিক্ষার্থীরা কিন্তু তারা বলছেন যে আসলে প্রথম বর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হন তারা কিন্তু আসলে আবাসন ব্যবস্থা পান না, তাদেরকে বাইরে থাকতে হয়, অনেকের আর্থিক অবস্থা খারাপ থাকে। সুতরাং এই সমস্ত কিছুকে আসলে গুরুত্ব দিয়ে যারা আসলে আগামী দিনের কাজ করবেন বা যারা এই প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদেরকে কিন্তু সাধুবাদ জানাচ্ছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা এবং ভোটাররা। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে রাকসু নির্বাচনে যে প্রচারণা সেটি একেবারে জমজমাট একটি অবস্থায়, একটি পূর্ণ জোয়ার চলছে বলা যায়। এবং অন্যদিকে রাকসু যে নির্বাচন কমিশন, তারা তাদের যে যাবতীয় অন্যান্য কার্যক্রমগুলো সেগুলো প্রায় শেষ করে আনছেন। এখন আমরা দেখছি বুথ নির্মাণ হচ্ছে, অর্থাৎ আজ এবং কাল সেটি শেষ হবে। তো গালিব, বলা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্র সংসদ নির্বাচন এখন প্রচারণা একেবারেই তুঙ্গে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাকসুর সবশেষ প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাস ইসরায়েলি বন্দি বিনিময় শুরু হয়েছে। প্রথম ধাপে 7 জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। বিনিময়ে কারাগার থেকে 250 ফিলিস্তিনি সহ 1900 জনকে মুক্তি দেবে তেল আবিব। এই বিনিময় প্রক্রিয়া শেষে আজই মিশরে শান্তি সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প সহ অন্তত 27 দেশের শীর্ষ পর্যায়ের নেতারা। এদিকে সম্মেলনে যোগ দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, গাজা যুদ্ধের অবসান হয়েছে এবং দ্রুত মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। টানা 2 বছরের সংঘাত, একটি স্বাধীন ভূখণ্ডের জন্য 67,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণহানি, কখনো বুলেট বোমা, আবার কখনো ক্ষুধার সঙ্গে লড়াই। ইসরায়েলি আগ্রাসনের জেরে কয়েক প্রজন্ম পিছিয়ে গেছে গাজার সভ্যতা, ধ্বংস হয়ে গেছে গোটা নগরী। অবশেষে থেমেছে সেই সংঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। এরই মধ্যে গাজার নির্দিষ্ট সীমা থেকে সৈন্য প্রত্যাহার করেছে আইডিএফ। অস্ত্রবিরতি কার্যকরের ধারাবাহিকতায় জিম্মি ও বন্দি বিনিময় শুরু করেছে ইসরায়েল ও হামাস। এদিন স্থানীয় সময় সকাল 8টার কিছু পরে ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তি অনুসারে প্রথম ধাপে কয়েকজন জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। পরিচয় শনাক্তের জন্য তাদের নেওয়া হবে দক্ষিণ ইসরায়েলের একটি সেনাঘাঁটিতে। এরপর হেলিকপ্টারের সাহায্যে জিম্মিদের নেওয়া হবে হাসপাতালে। বিপরীতে ইসরায়েলি কারাগারে আটক 1900 ফিলিস্তিনি বন্দীকে রেহাই করার প্রস্তুতি শেষ করেছে ইসরায়েল। হামাসের কাছে হস্তান্তর করা হয়েছে মুক্তি পেতে যাওয়া বন্দীদের তালিকাও।
জিম্মি বন্দি বিনিময় ছাড়াও আজ গাজা ইস্যুতে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে মিশরে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তা ও ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে পর্যটন নগরী শার্ম আল শেখে অনুষ্ঠিতব্য এই শান্তি সম্মেলনে অংশ নেবেন অন্তত ২৭টি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা। ফ্রান্স, তুরস্ক, যুক্তরাজ্য, স্পেন, ইতালি, জর্ডান, কুয়েত, বাহরাইন, ইন্দোনেশিয়া, আজারবাইজান, জার্মানি, গ্রিস, আর্মেনিয়া, হাঙ্গেরি, পাকিস্তান, কানাডা, নরওয়ে ও ইরাকের সরকার এবং রাষ্ট্রপ্রধান ছাড়াও শান্তি সম্মেলনে উপস্থিত থাকবেন ইউরোপীয় কাউন্সিল, জাতিসংঘ ও আরব লীগের নেতারা। মিশরে শান্তি সম্মেলনে অংশ নেওয়ার আগে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের একাধিক গণমাধ্যম বলছে, হামাস ও ইসরায়েল ইতিমধ্যে যে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে, আজ তাতে স্বাক্ষর করতে পারেন ট্রাম্প। ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে বিমানবন্দরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধের অবসান হয়েছে। তিনি আশা করেন মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফেরত আসবে। এ সময় মিশরে শান্তি সম্মেলন নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। But I think people are tired of it. It's been centuries, okay? Not just recent, it's been centuries. I think people are tired of it. Yeah, the ceasefire is going to hold. মিশরে এই সম্মেলনে অংশ নেবে না হামাস কিংবা ইসরায়েলের কোনো প্রতিনিধি। তবে জিম্মিদের ফিরিয়ে আনতে পারার বিষয়টিকে ইসরায়েলের অর্জন হিসেবেই দেখছেন দেশটির প্রধানমন্ত্রী। আজকের দিন ইসরায়েলের জন্য একটি ঐতিহাসিক দিন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন মন্তব্য করেছেন নেতানিয়াহু। এদিকে জিম্মি বিনিময় উপলক্ষে রোববার মধ্যরাত থেকেই ইসরায়েলের রাজধানী তেল আবিবের হস্টেস স্কয়ারে জড়ো হতে শুরু করেছেন দেশটির সাধারণ মানুষ। গাজায় যুদ্ধ শুরুর পর জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে নিয়মিত এই স্কয়ারে বিক্ষোভ করেছেন তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকে বসেছেন জামায়াত ইসলামীর নেতারা বৈঠকে বসেছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বেলায়েত হোসাইন। বেলায়েত, ইসির সঙ্গে জামায়াতের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? ঠিক বেলা 12টার কিছুক্ষণ পরেই জামাতের নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে প্রবেশ করে এবং 12:15টার দিকে বৈঠক শুরু হয়। এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 4 নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব উপস্থিত রয়েছেন। বৈঠকে জামাতের নায়েব আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ছাড়াও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এহসান মাহবুব জোবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ এবং জামাতের কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার উপস্থিত রয়েছেন। এই বৈঠকে যখন বৈঠকটি শুরু হয়, বৈঠকটি শুরুর সময় আমি জামাতের একজন সহকারী সেক্রেটারি জেনারেলের সঙ্গে একটু কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন আমাকে যে আসলে এই বৈঠকটি মূলত হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, প্রবাসীদের ভোটাধিকার সহ নানা ইস্যুতে আলোচনা হতে পারে, আলোচনা হবে, অনেক অনানুষ্ঠানিক বিষয় রয়েছে। একই সঙ্গে জুলাই সনদ নিয়ে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোট নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হবে। গণভোট কোন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে সেটিও নির্বাচন কমিশনের সঙ্গে তারা আলোচনা করবেন। পাশাপাশি তাদের যেই দীর্ঘদিনের দাবি, যেই দাবিতে তারা এখনো রাজপথে রয়েছেন, পিআর এর দাবি নিয়ে, সেই পিআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তারা আলোচনা করবেন। পিআর এর সঙ্গে আইনগত কোনো ধরনের বিধি নিষেধ আছে কিনা বা সাংবিধানিক কোনো ব্যাপার আছে কিনা, এই বিষয়গুলো তারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবেন। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 4 নির্বাচন কমিশনার যেহেতু এই বৈঠকে উপস্থিত রয়েছেন, স্বাভাবিকভাবে এই বৈঠকে নানাভাবেই গুরুত্ব রয়েছে। এই বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, একই সঙ্গে জামাত নেতারাও গণমাধ্যমের মুখোমুখি হবেন। তখন তারা এই বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে আমাদেরকে জানাবেন। তবে সার্বিকভাবে নির্বাচনের যে পূর্ব প্রস্তুতি, তফসিল ঘোষণার যে পূর্ব প্রস্তুতি, নির্বাচন কমিশনের যে চলমান কার্যক্রম, এই বিষয়গুলো নিয়ে এই বৈঠকে আলোচনা হবে এবং আমরা অপেক্ষা করছি তারা বেরিয়ে আমাদেরকে বৈঠকের বিষয় সম্পূর্ণ পুরোপুরি জানাবেন। এই ছিল আমার কাছে এখনকার মতো। পরবর্তী সংবাদে আরও বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব বৈঠকের ব্যাপারে। গালিব, নির্বাচন কমিশনারদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতের নেতারা, সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন বেলায়েত হোসাইন। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রাত 1টার দিকে উত্তেজনা শুরু হয়। এ সময় উভয় পক্ষের ইট পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ ছাত্রনেতারা। জানা গেছে, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতের দোকান বসানো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ঢিল ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
আমি এই জায়গায় উপস্থিত হওয়ার পর থেকে 3-4টা ককটেল হল থেকে মানে শাহনওয়াজ হলের মতো একটা ইউনিভার্সিটির মতো ক্যাম্পাস থেকে হল থেকে কিভাবে ককটেল থাকে। শাহনওয়াজ হলের এবং ঢাকা কলেজের তাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি নিয়ে যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল, আমরা ঢাকা কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এই জায়গায় আছে এবং আমাদের স্যাররাও আসছেন এই জায়গায়। আমরা এসে দুই পক্ষের পরিস্থিতি স্বাভাবিক করেছে। আমরা প্রত্যেকটা ফুটেজ দেখে আইডেন্টিফাই করে যারা এই ধরনের এখানে শিক্ষার্থীর উপর হামলা করছে, আমাদের শাহনওয়াজ হলের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা প্রত্যেকের বিরুদ্ধে আমরা দেখে যেভাবে লাঠি মারছে, যেভাবে এখানে ইট পাকে লেকে করছে, আমরা সবাই আইডেন্টিফাই করব, সবাইকে আইডেন্টিফাই করে তাদের সবার বিচার আওতায় নিয়ে আসা হবে। 2014 সালের নাশকতার মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন। 2014 সালের নির্বাচনকে কেন্দ্র করে পল্টনে ভাঙচুর ও আগুনের ঘটনায় মির্জা আব্বাস, আফরোজা আব্বাস সহ 169 জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে নাশকতায় সম্পৃক্ততার প্রমাণ পায়নি আদালত। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে মির্জা আব্বাস বলেন, আওয়ামী সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করতে হবে। মাননীয় আদালত দেখেছেন যে মামলায় আসলে কিছু নাই, তো অবশেষে আজকে আমাদেরকে খালাস দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক শুকর। দেশবাসী যারা আমাদেরকে সমবেদনা জানিয়েছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমাদের যে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু মামলা রয়ে গেছে, এখন পর্যন্ত অনেক মামলা আছে। আমি সেই সমস্ত সকল মামলার প্রত্যাহার দাবি করছি। এবারে খেলার খবর। নারী বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভারতের বিশাখাপত্তনমে ম্যাচ শুরু হবে 3:30টায়। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করে বাংলাদেশের নারীরা। তবে পরের 2 ম্যাচ হারতে হয় নিগার সুলতানা জ্যোতিদের, যেখানে ব্যাটিং ব্যর্থতাই ছিল মূল কারণ। আসরটির দৌড়ে এগিয়ে থাকতে এই ম্যাচে জয় পেতে বোলারদের পাশাপাশি দায়িত্ব নিতে হবে ব্যাটারদেরও। অন্যদিকে বিশ্বকাপের যাত্রা হার দিয়ে শুরু করলেও পরের 2 ম্যাচে ঘুরে দাঁড়ায় প্রোটিয়া নারীরা। নিউজিল্যান্ডকে হারানোর পাশাপাশি শেষ ম্যাচে স্বাগতিক ভারতকে হারিয়ে ছন্দে আছে দক্ষিণ আফ্রিকা। শিরোনামগুলো আর একবার। নির্বাচনের আগে পিআর নিয়ে আন্দোলন উদ্বেগজনক বললেন মির্জা ফখরুল। সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন জামায়াত নেতারা। নির্বাচনে এক পরিবার থেকে 2 আসনে মনোনয়ন চান বিএনপির প্রভাবশালীরা। যোগ্যতা প্রমাণে মরিয়া নতুনরা। পুলিশি বাধার প্রতিবাদে সারা দেশে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, ক্লাস পরীক্ষা বন্ধে অচল অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান। চাকসুতে শেষ দিনের প্রচারে ভোটারদের মন জয়ের চেষ্টা, শেষ সময়ের সুযোগ কাজে লাগাতে ব্যস্ত রাকসুর প্রার্থীরা। এবং যুদ্ধবিরতিতে হামাস ইসরায়েল বন্দি বিনিময় শুরু। প্রথম ধাপে 7 জিম্মিকে হস্তান্তর, বিনিময়ে মুক্তি পাচ্ছেন 1900 ফিলিস্তিনি। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।